গল্পের আজকের নতুন গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা। সাম্রাজ্যবাদ বিরোধী মানবতার পূজারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য কবিতারাজির মধ্যে একটি অনবদ্য স্মরণীয় কবিতা আফ্রিকা। 1935 সালে ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির ইথিওপিয়ায় অনুপ্রবেশকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তীব্রভাবে ধিক্কার জানান। সেই হিংসার পরিবেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিতা লিখতে অনুরোধ জানান। ফলস্বরূপ 1337 সালের ফেব্রুয়ারিতে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি রচনা করেন। কবিতাটি 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হলেও পরবর্তীকালে পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে ও সঞ্চয়িতা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত। ধীরে ধীরে তা শান্ত হয়। সেই সময় সবকটি মহাদেশ ছিল একই ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ এই মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং স্বতন্ত্র মহাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই বারবার রদবদলকে স্রষ্টার নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করা হিসেবে চিহ্নিত করেছেন। প্রাচীকতার অর্থ হল পূর্ব দিক। প্রকৃতির খেয়ালে আফ্রিকা মূল ভূখণ্ড থেকে পশ্চিম দিকে সরে যায়। প্রসঙ্গত ভারতবর্ষ ও আফ্রিকা পূর্বে সংযুক্ত ছিল বলে অনুমান করা হয়। কবি আফ্রিকার বর্ণনায় বলেছেন, স্রষ্টা আফ্রিকাকে নিবিড় বনস্পতি বা ঘন জঙ্গলে আবদ্ধ করেছেন, যেখানে খুব কম আলো পৌঁছয়। প্রসঙ্গত আফ্রিকা অন্যান্য মহাদেশ যেমন ইউরোপ বা এশিয়ার থেকে অনেকটাই দুর্গম ছিল। তাই অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকা ছিল নিভৃত। প্রকৃতি ছিল এখানে উন্মুক্ত। আফ্রিকা অন্যান্য মহাদেশের থেকে অনেকটাই আলাদা। সে দুর্গম, সে উগ্র, সে বন্যজন্তুতে ভরা বিপদ সংকুল। সেখানে তার প্রশ্ন ও মহিমায় তাণ্ডবের দুন্দুভি বাজে। ছায়াবৃতাকতার অর্থ হল যা ছায়া দ্বারা আচ্ছাদিত বা ঢাকা থাকা। আফ্রিকা বহুদিন তথাকথিত সভ্য জগতের কাছে অপরিচিত ছিল। এখানকার জনগোষ্ঠীর সামাজিক রীতিনীতি ছিল সভ্য মানুষদের থেকে অনেকটাই আলাদা। তাই ঔপনিবেশিকরা যখন আফ্রিকায় এলো, তারা এই আদিবাসীদের সম্পূর্ণ উপেক্ষা করল। শুধু তাই নয়, এখান থেকে বহু আদিবাসীদের তারা ধরে নিয়ে কৃতদাস হিসাবে বন্দি করে নিয়ে গেল। আমরা জানি নেকড়ে একটি অত্যন্ত সচতুর হিংস্র শিকারী প্রাণী, কিন্তু নেকড়েও তার প্রয়োজন ছাড়া শিকার করে না। কবি বাইরে থেকে আগত সভ্য মানুষদের নেকড়ের থেকেও হিংস্র বলেছেন, যারা নির্লজ্জের মতো মানুষ শিকার করেছে। কবি আরও বলেছেন যে এই সভ্য মানুষের দল সভ্যতার গর্বে অন্ধ। তাই তারা তাদের মানুষত্ব বিসর্জন দিয়ে আফ্রিকার সৌন্দর্যকে নগ্ন করে তার প্রাকৃতিক সম্পদ হরণ করল। ইতিহাস সাক্ষী আছে, প্রধানত ইউরোপ থেকে আগত সভ্য ঔপনিবেশিকদের দল কোনো কারণ ছাড়াই নির্মম অত্যাচার করেছিল আফ্রিকার অধিবাসীদের উপর। প্রচণ্ড দুঃখ কষ্টের পরে যখন মানুষ কান্নায় আর্তনাদ ভুলে যায়, কিন্তু নীরব অক্রর জল বর্ষিত হতে থাকে, তখন ক্রন্দন বারুদ্ধ হয়ে যায়। বীভৎস অত্যাচার ও মানুষ খুনের সাক্ষী থাকে আফ্রিকার মাটি।
অত্যাচারী মানুষদের লাথিতে মানুষের সব দেহ পরিণত হয় বিভৎস কাদার পিত্তে। সময় চলে যায়, কিন্তু ইতিহাসে তার চিরকালীন চিহ্ন থেকে যায়। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। যখন আফ্রিকা মহাদেশ ও তার অধিবাসীরা রক্তাক্ত অত্যাচারিত হচ্ছিল, সেই সময় সভ্য মানুষদের দেশে ছিল সম্পূর্ণ অন্য চিত্র। সমুদ্র পাড়ের দেশগুলিতে সেই মানুষেরা, যারা এক হাতে বর্বরচিত অত্যাচার করছিল, তারাই প্রতিদিন দয়াময় ঈশ্বরের আরাধনা করছিল। যেখানে একটা মহাদেশের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছিল, সেখানে তাদের নিজের দেশের ভবিষ্যৎ প্রজন্ম মায়ের মায়া মমতায় বেড়ে উঠছিল। যেখানে একদিকে তাদের কুৎসিত লোভ মানুষ শিকার করছিল, সেখানে অন্যদিকে তাদের দেশে কবির সঙ্গীত গুন্দরের আরাধনা বেজে উঠছিল। কবি এখানে ঔপনিবেশিকদের দ্বিচারিতার কথা তুলে ধরেছেন। অনেক দিন কেটে গেছে, দিন গড়িয়ে সন্ধ্যায় এসে পৌঁছেছে। আজও মানুষের লোভের নিরসন হয়নি, আজও তাদের ঔপনিবেশিক সত্তার মৃত্যু হয়নি। যারা এতদিন লুকিয়েছিল তারা আবার গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো। তারা আবার তাদের অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। কবি এখানে সভ্য দেশ ইতালির আফ্রিকান দেশ ইথিওপিয়াকে অন্যায়ভাবে দখলকে চিহ্নিত করতে চেয়েছেন। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মুসোলিনি দ্বারা পরিচালিত ফ্যাসিস্ট ইতালি অর্থ এবং অস্ত্রের বলে আফ্রিকান প্রদেশ ইথিওপিয়াকে দখল করে। শক্তিশালী ইতালির এই গর্হিত কাজের প্রায় কোনো প্রতিবাদ হয় না। অনুমান করা হয় কবি এই ঘটনার প্রতিবাদে আফ্রিকা রচনা করেন। একটা যুগের অবসান ও প্রারম্ভের মধ্যেকার সময়কে যুগান্তর বলা হয়। দিন ফুরিয়ে রাত আসে, এর মাঝে যাবে প্রত্যয়। তাই কবি এই সন্ধ্যাকালকেই যুগান্তরের উপমা দিয়েছেন। কবি অনুমান করেছেন যে এই অন্ধকার যুগ শেষ হবে এবং নতুন যুগ শুরু হবে। তাই কবি অন্ধকার যুগের শেষ কামনা করে, হিংস্র প্রলাপকে উপেক্ষা করে সকল মানুষদের ওই মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। কবি বলেছেন ক্ষমা চাইতে। আমরা জানি মানব জীবনের পরম ধর্ম ক্ষমা। সভ্য পৃথিবী আফ্রিকাকে যেভাবে রক্তাক্ত করেছে, তার জন্য সকল মানুষের উচিত আফ্রিকা ও তার মানুষদের কাছে ক্ষমা প্রার্থনা করা। কবির ইচ্ছা এই ক্ষমাই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী।